এসএমসি ওরসালাইন নিবেদিত ১৩টি প্রশ্নের আজকের অতিথি একজন উদ্যোক্তা, রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং টেলিভিশন ও চলচ্চিত্র প্রযোজক সোহেল। পুরো নামটা কি আপনার? সৈয়দ মোহাম্মদ সোহেল। সৈয়দ বংশের ছেলে, আবার চশমাও পরেন। এটা তো আমরা কাছে দেখতে প্রবলেম হয় তাই না না, এটার জন্য না। আমরা একটি নাটক দেখেছিলাম হুমায়ুন আহমেদ স্যারের, জি জি, যেখানে একটি ক্যারেক্টার ছিল সৈয়দ বংশ মানে হচ্ছে চশমা পড়তে হবে। আবার আপনার দুইটাই মিলে গেছে। তো আপনি সৈয়দ বংশ এবং চশমা পরেন। সৈয়দ বংশ এবং চশমা পরে রিয়েল এস্টেট ব্যবসা করে আবার সিনেমা নাটকে ইনভেস্টর হলেন কিভাবে? ছোটবেলা থেকে খুব সাংস্কৃতিক মনা, সংস্কৃতি আমার খুবই ভালো লাগে। আমার ছোটবেলা থেকে একটা ড্রিম ছিল যে আমার কোনো সময় একটু সামর্থ্য হলে আমি এগুলো ইনভেস্ট করব, এগুলো মেক করব। আচ্ছা, মানুষের ড্রিম থাকে যে আমি যদি বড় হই আমি গান গাবো, আমি অভিনয় করব, আমি সুর করব, কবিতা লিখব, কিন্তু আপনি শুরু থেকেই স্বপ্ন দেখছেন যে টাকা লগ্নি করবেন, এখানে ইনভেস্ট করবেন। এই ব্যতিক্রম স্বপ্নটার কারণটা কি ছিল? কারণটা হচ্ছে আমি নিজে তৈরি করতে চাই, আমি নিজে উদ্যোক্তা হতে চাই, মালিক হতে চাই, এরকম। মানে পুরো প্রোডাক্টের মালিক আপনি হতে চান, এরকম ধরনের আমার একটা। ওকে, তো এখন আমরা শুনতে চাইবো যে একজন লগ্নিকারক। আমরা সবসময় বলি যে নারীরা এই শহরে নিরাপদ না, আমরা সবসময় বলি যে প্রযোজকরা এই শহরে, এই সিনেমা ইন্ডাস্ট্রিতে নিরাপদ না, সবাই তার মাথায় কাঁঠাল ভাঙে। তো আপনার মাথায় কাঁঠাল ভাঙার ইতিহাসগুলো আমরা শুনতে চাই। কি কি কাঁঠাল আপনার মাথায় ভাঙা হয়েছে এই যাবৎকালে? আসলে আমি মনে করি আমি যদি সুযোগ না দিই আমার মাথায় কেউ কাঁঠাল ভাঙতে পারবে না। আসলে সুযোগটা তো মানুষ নিজেই দেয়, তাই না? তা আমার মধ্যে এরকম ধরনের সমস্যা হয় নাই। আপনার মাথায় কেউ কাঁঠাল ভাঙে নাই? না, কাঁঠাল ভাঙে নাই বলতে আমাকে বোঝাইছে যে আমি ওইটা বুঝটা নিয়েছি, ওই কাজটা করেছি, হয়তো বা আমার কাজটা প্রফিট হয় নাই বা এরকম ম্যাক্স হয়ে যায়। আচ্ছা, আপনি এই যাবৎকালে যত নাটক এবং সিনেমা বানালেন, আপনি সর্বোচ্চ লাভ কত করলেন বা ক্ষতি, আপনি কত টাকার ক্ষতিতে আছেন? ক্ষতি আসলে আমার যে শেষবাজি সিনেমাটা, এটার থেকে আমি ওটিটি প্ল্যাটফর্ম থেকে কিছু টাকা পেয়েছি, টেলিভিশন রাইটসটা আছে ওইটাও পাবো, আলোচনা চলছে। সিনেপ্লেক্স সিনেমা হল থেকে কিছু কালেকশন করেছি। অলমোস্ট এটা পুরো টাকা ওঠে নাই, তবে আশাবাদী আমি আস্তে আস্তে মতো উঠবে। না, এটা তো গেলে একটা ছবি, আরো নাটক বানিয়েছেন, আরো ছবি বানিয়েছেন। নাটকের থেকে লস কত আপনার এই পর্যন্ত? এই লাইনে আপনার অর্থনৈতিক লস কত টাকা? আমার অর্থনৈতিক লস তেমন হয়নি। এটা এখনো লস বলবো না, এই কারণেই যে আমি এখনো ফিল্ডে আছি। জি, আমি ফিল্ডে আছি। আমার ইউটিউব একটা চ্যানেল আছে, চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে, এটা বেশি দিন না, তো এটাতে কিছু ফান্ডও ক্রিয়েট করতেছে। তো আপনার এই ইন্ডাস্ট্রিতে একজন প্রযোজক হিসেবে ভবিষ্যৎ পরিকল্পনা কি? এখন তো সিনেমা 10 কোটি টাকার রেঞ্জে চলে গেছে। আমরা শাকিব খানের তুফানের যে টিজার দেখলাম, রায়হান রাফি যে উচ্চতায় সিনেমাকে নিয়ে গেল, তাতে করে এখন তো কম বাজেটের ছবি টবি খুব হুমকির মুখে পড়বে। সেক্ষেত্রে একজন প্রযোজকেরও তো অনেক অর্থনৈতিক যোগ্যতা থাকতে হবে, কিংবা কমিউনিকেশন থাকতে হবে যেন সে যৌথ প্রযোজনার ছবি করতে পারে। ভবিষ্যৎ পরিকল্পনা, যোগ্যতা, এগুলো নিয়ে একটু কথা বলেন। আসলে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে প্রথমে ভালো গল্প আমি সিলেকশন করব। যদি ভালো গল্পে বাজেট বেশি হয়, আমি একা না পারি, আমি পার্টনার নিব, মিলে করব, কিন্তু ভালো কাজ করতে চাই। ভালো কাজ। কিন্তু আপনার সম্পর্কে আমি দু একজন পরিচালকের বক্তব্য শুনেছি, তারা বলে যে আপনি প্রথমে এসেই ইনভেস্ট করেন, কিন্তু আপনি অভিনয় করতে চান এবং আপনি আপনার ক্যারেক্টারটা খুব ভালো চান। এতে করে কি গল্পটা ঠিক থাকে? আপনি তো ভালো অভিনেতা না, বা আপনি অভিনয় কেন করবেন? আসলে কে কি বলেছে তা আমি জানি না, তবে আমি ওরকম কোনো ক্যারেক্টার কখনো চাই না যে আমি তো আসলে হিরো হতে পারবো না। আমার ওই ধরনের, আমার জাস্ট একটা শখ আছে যে অভিনেতা হওয়ার। মানে আমি বলি এরকম যে আমাকে একটা রুলস দিয়েন, যেটা আপনার গল্পে আমি যাই। ধরেন কেউ নাটক বানালো, যে নাটকের প্রযোজক আপনি, সেই নাটকে বাধ্যতামূলক আপনাকে অভিনয় করতেই হবে বা দিতেই হবে? না 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 না, গল্পে যদি আমি যাই তাহলে, গল্পে যদি আমাকে এরকম ধরনের কোনো কাজটা পরে যাই তাহলে আমাকে নিতে বলে। আপনি কি গল্প বিশেষজ্ঞ? মানে আপনাকে একজন প্রযোজক যখন গল্প শোনায়, তখন কি আপনি প্রযোজক পরিচালকের উপর ডিপেন্ড করেন, নাকি আপনার পছন্দ হলে ওই গল্পটা করেন, আপনার পছন্দ হলে? না, আসলে গল্প আমি নিজেও চয়েস করি, তারপরে যে ডিরেক্টর নিয়ে আসে ওনাকেও আমি প্রাধান্য দিই, কারণ আমার চেয়ে উনি ভালো বোঝেন।
হ্যাঁ, যে কারণে প্রাধান্য দিই। তবে অনেক সময় দেখা গেছে কিছু গল্প নিয়ে আসলো, এটা আমার পছন্দ হলো না, বা আরও 5 জনের পছন্দ হবে না, সেটা তো আমি নিতে পারি। এই যে আরো 5 জন, ওই 5 জন কারা যাদের সাথে আপনি ডিসকাস করেন? আমার ফ্রেন্ড সার্কেল আছে, এই লাইনের কিছু লোক আছে, শুভাকাঙ্ক্ষী আছে, পরিচিত, দেখে একটু বসি আমরা 4-5 জন মিলে বসে একটা গল্প সবসময় আমরা ডিরেকশন করি যে এটা কেমন হলো। ওকে, আপনার তো, আপনি একজন বিল্ডার্স, আপনার কোম্পানি আছে, আপনারা বিল্ডিং নির্মাণ করেন। তো বর্তমান সময়ে যে ফ্ল্যাট তো মানুষের একটা স্বপ্নের জায়গা, এবং এখানে স্বনামধন্য কোম্পানির সাথে ভুইফোর কোম্পানিও আছে। স্বনামধন্য কোম্পানির দাম অনেক বেশি, সবাই কিনতে পারে না, যে কারণে বিভিন্ন কোম্পানির কাছে সাধারণ মানুষ ছুটে অনেকে আবার ধরা খায়। আপনারা 2 বছর 3 বছরের কথা বলে 10 বছর সময় নেন। আপনারা রাজুকের নিয়ম কানুন মানেন না, আপনাদের কাগজ ঠিক থাকে না, এরকম অনেক অভিযোগ নতুন নতুন বিল্ডার্স সম্পর্কে পাওয়া যায়। সামগ্রিকভাবে এই ব্যবসার গোমরটা বলেন। অ্যাকচুয়ালি আপনি যেটা বলেছেন যে সুনামধন্য কোম্পানি আর ছোটোখাটো কোম্পানি, এটার মধ্যে ডিফারেন্ট হচ্ছে, সুনামধন্য কোম্পানির কিন্তু অনেক আপনার আছে, মানে ওয়ার্কার আছে, অনেক সেট আপ করা ওদের, আর মানুষ এটাই পছন্দ করে যেখানে দেখা যায় খুব যাদের সুনাম বেশি, যাদের আলোচনা বেশি, সেখান থেকেই মানুষ কিনতে চায় বেশি। এটা আমাদের দেশে সবাই আমরা চাই এরকম। আসলে ছোটোখাটো যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলো কিন্তু কনস্ট্রাকশনের ক্ষেত্রে কোনো প্রকার ডিফারেন্ট নাই। কনস্ট্রাকশন দেখা গেছে সুনামধন্য কোম্পানির চেয়ে ছোটোখাটোটা আরও ভালো হতে পারে, কারণ আমি ছোটোখাটো একটা কোম্পানির মালিক, আমি নিজে ডিল করি অনেক কিছু। আর বড় সুনামধন্য কোম্পানির মালিক কিন্তু সম্ভব না যে আপনি অ্যাসেটের মালিক এসে আপনি একটা সাইডে আসবে। আমার মনে হয় না যে উনি একটা সাইড ডেলিভারি দেওয়ার সময় উনি আসে, কিন্তু ওনার ডেলিভারি দেওয়ার জন্য নির্দিষ্ট লোক উচ্চ বেতনে রাখা আছে। আমাদেরও আছে, বাট আমাদের অনেক কম, আমরা নিজে ডিল করতে হয়। আর উনি তো বিগ ডিল, উনি এত সময় পাবে না, কিন্তু উনি আসতে পারে না। আপনারা বলতে চাচ্ছেন আপনারা বেশি কোয়ালিটি নিশ্চিত করেন, স্বনামধন্য কোম্পানির চেয়ে বেশি কোয়ালিটি আপনারা নিশ্চিত করেন? তা বলবো না, আমি বলছি এরকম যে কোয়ালিটি এদের চেয়ে আমাদেরটা অনেক সময় ভালো হয়। কেন ভালো হয়? যেমন আমরা নিজেরা তদারকি করি, ওনারা মানুষ দ্বারা করে। তো আপনারা এই রড সিমেন্টের দাম বৃদ্ধি, রাজুকের নিয়ম, এত কিছুর মধ্যে যে নতুন কোম্পানি আসলে ব্যবসা করে কিভাবে, পলিসিটা কি আপনাদের ব্যবসার? অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে কি, আমাদের তো আসলে আপনার মার্কেটিং সাইডে অনেক খরচটা কম, ছোট কোম্পানি। আমাদের দেখছে একটা অফিসে বড় কোম্পানির আপনার এমপ্লয়ার থাকে মনে করেন 50 জন, আমার 5 জন। বিজনেসটা তো একই, আমার কস্টিং দেখা গেছে ওইদিকে কমে যায়। আরেকটা যেটা বলছেন জায়গা ছাড়ার ব্যাপারে, যেমন ওল্ড টাউনে কিছু জায়গা আছে আপনার পাশাপাশি লাগানো জায়গা, অনেক সময় কিছু জায়গা আছে এখান থেকে যদি এক বিল্ডিংয়ের সাথে আরেক বিল্ডিং ছাড়া হয়, তো ওই বিল্ডিং পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ফাউন্ডেশন করার সময়। তো অনেক সময় রাজুকও বুঝে যে অনেক সময় এটার কাছাকাছি লাগাই করা হয়। কিন্তু ফায়ার সিস্টেম আপনার মেন রোডের থেকে যে আপনার যে পারমিশনের ক্ষেত্রে ওদের যে নিয়মটা আছে, ওই নিয়মটা তো অবশ্যই আমরা মানি যে মেইন রোডের থেকে কতটুকু ছাড়তে হবে ওটা ছেড়েই করা হয়, কারণ রাজুক বর্তমানে অনেক স্ট্রং। মানুষ ফ্ল্যাটের ইনভেস্টমেন্টটাকে খুব ভালো ইনভেস্টমেন্ট বলছে না আজকাল। জমি যেভাবে দাম বাড়ে, একটা পুরানো ফ্ল্যাটের দাম কমে, এটার কারণটা কি? আসলে বিল্ডিং যদি পুরাতন হয় তখন মানে অটোমেটিকলি দামটা কমে, জমি যদি পুরাতন হয় দাম তো বাড়ে। এটার কারণ হচ্ছে একটা এরিয়া বেসিক একটা জায়গা হয়, যে জায়গায় আমি একটা জমি কিনেছি, ওইখানে রোডই পাকা ছিল না, রোডটা পাকা হইলো, ওই এলাকায় একটু উন্নয়নের মান বাড়লো, দেখা গেছে আগে সিটি কর্পোরেশন ছিল না, সিটি কর্পোরেশন নিয়েছে, তখন তো অটোমেটিকলি দাম বেড়ে যায়। আচ্ছা, ঘুষ কোথায় কোথায় দিতে হয় আসলে মানে কোন ক্ষেত্রে? এই বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে। বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে কিছু সেক্টর তো আছে, কিছু সমস্যা আছে। আপনি বলতে চাচ্ছেন না নিশ্চয়ই, কিন্তু ঘুষের ব্যাপার আছে। স্থানীয় কোনো সন্ত্রাস, স্থানীয় কোনো মাস্তান, এই ধরনের প্রভাব কি আছে যেগুলো আগে এক সময়? না, এখন এই গভর্নমেন্টের আমলে আসলে এটা নাই, এটা আমি সত্যি বলতে পারি। এটা একটা বড় অ্যাচিভমেন্ট, যে বিশাল বিশাল বিশাল, এই মানে অনেক অনেক হ্যাপি আমরা এই বিষয়ে। তাহলে অনেক হ্যাপি এই গভর্নমেন্টের আমলে, অনেক হ্যাপি এই কারণেই যে অন্তপক্ষে আগে যেমন এলাকার একটা ঝামেলা ছিল, এই পলিটিক্যালি এগুলো এখন নাই। আসলে যার যার মতো স্বাধীনতাভাবে কাজ করা যায়। ওকে, তো আপনার নামে আরেকটা জিনিস রিউমার আছে, আপনি কোনো এক নায়িকাকে এই নাটক বা সিনেমা নির্মাণ করার সময় তাকে একটি গাড়ি কিনে দিয়েছেন, এটা কি সত্য না? না, টোটালি মিথ্যা।
এটা আপনি বলেন, কিন্তু এটার তো আমাদের কাছে প্রমাণ আছে। যদি প্রমাণ দেখাইতে পারেন আমি আপনাদের এটা যেটা বলেন সেটাই শাস্তি আমি মাথা ধরে নেব, কিন্তু প্রমাণ এই ধরনের আমি কাজ করি নাই, যেহেতু প্রমাণ হবে না। আসলে হয়তো বলতে পারে কেউ, রিউমার করতে পারে, মানুষের মিথ্যা বলতে পারে, বাট এটা সত্য না। কারণ আমার এত টাকা নাই যে একটা নায়িকার একটা গাড়ি কিনে দিব, এই ধরনের আমার প্রয়োজনও নাই। কি দেওয়া পর্যন্ত আপনার টাকা আছে? আপনি যে বললেন আপনার এত টাকা আসলে আমি চাই না কোনো, আমার এই ধরনের ইয়ানে আমি অনেকগুলো শুটিং করেছি, আমার অনেক ডিরেক্টর পরিচিত, আপনি হয়তো চিনবেন সবাইকে। কথা বলতে আমি কোনো শুটে গেলে জাস্ট শুটে দেখে চলে আসি, ওখানে স্টেও করি না। আর নায়িকাদের সাথে আমার তো মূলত অ্যাম্বিশন হচ্ছে অন্যটা, আমি এইগুলোর ব্যাপারে আমার ইয়ে নেই, ইন্টারেস্টেড নাই। আমি নেই, ক্যামেরার পেছনে কেউ নেই, কিছু কথা আপনি চ্যানেলের দর্শককে বলেন যা আপনার জীবনের একেবারেই না বলা কথা। আমাদের মাননীয় মেয়র মহোদয় একটা ঘোষণা দিয়েছেন কিছুদিন আগে যে ঢাকা শহরকে ক্লিন করবেন, ক্লিন সিটি। তা আমি সেই উপলক্ষে বলতে চাই যে আমরা সকলেই এই পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে সকলেই জড়িত আছি। আমরা সবাই চাইলে আমাদের ঢাকা শহর অবশ্যই প্রচণ্ড রকম ক্লিন থাকবে, পরিষ্কার থাকবে। যেমন আমি একটা পানি খেলাম, পানির বোতলটা হাতে রেখে দেই, হ্যাঁ, হাতে রেখে যে কোনো নির্দিষ্ট একটা জায়গায় আমি ফেলাইতে পারি, বা যে কোনো একটা কিছু আমি ফেলাইতে পারি। ডাব খেলাম, ফেলে দিলাম। এটা আমরা না করি, আমাদের দেশটাকে, আমাদের শহরটাকে আমরা নিজেরাই সুন্দর করতে পারি। আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওরসালাইন।